কিন্তু 12তম ম্যাচে এসে আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলাম। রাদারফোর্ড এর পেছনে একটি বড় নায়ক। টস জেতার পর মেহেদী হাসান মিরাজ বলেছিল এই উইকেটে 280 রানে যথেষ্ট, কিন্তু আমরা কিন্তু 280 থেকে আরো 14টি রান বেশি করেছিলাম। এই একটা ভালো স্টার্ট, তারপরে একটা বাজি শট খেলে আউট হয়ে যায়, তার নিত্যদিনের ঘটনা। মেহেদী হাসান মিরাজের এই লো স্ট্রাইক রেটটা একটা অন্যতম বড় কারণ। তখন কিন্তু আমাদের রান কিন্তু 330 বা 340 বা 325 এই কাছাকাছি চলে যেতে পারতো। জাকির আলীর প্রশংসা এখানে না করলে না হয়, বরাবরের মতো জাকির আলী এই ম্যাচে দুর্দান্ত খেলেছে। আমাদের বাংলাদেশের বলাররা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু একটা ব্যাটিং প্যারাডাইস উইকেট, এখানে বলারদের তেমন কিছু করার সুযোগ নেই। এখানে যে বলারই আসুক না কেন তাদেরকে রান খেতেই হবে। দীর্ঘ 6 বছর পর এবং 6 বছরে অনুষ্ঠিত 11টি ওডিআই ম্যাচ, সেটি বাংলাদেশেই হোক, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোক, কিংবা বিশ্বকাপের মঞ্চেই হোক, বা বিশ্বের যে কোনো প্রান্তেই হোক, আমরা কিন্তু তাদের সাথে হারিনি। কিন্তু 12তম ম্যাচে এসে আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলাম। রাদারফোর্ড এর পেছনে একটি বড় নায়ক। চলুন প্রথমেই দেখে আসি বাংলাদেশ ব্যাটিং অর্ডারটা কেমন ছিল এবং কে কতটি রান করলো। এছাড়া বাংলাদেশের হারের পিছনে আর কি কারণ রয়েছে সেগুলো চলুন আমরা মূল বিস্তারিত ভিডিওতে জেনে আসি। টস জেতার পর মেহেদী হাসান মিরাজ বলেছিল এই উইকেটে 280 রানে যথেষ্ট, কিন্তু আমরা কিন্তু 280 থেকে আরো 14টি রান বেশি করেছিলাম। এরপরও কিন্তু আমরা ম্যাচটিকে বাঁচাতে পারিনি। সমস্যার কারণ গ্লোবাল টি-20 লিগে ভালো পারফরমেন্স করে দলে ডাক পায়, কিন্তু গ্লোবাল টি-20 লিগের পারফরমেন্স কিন্তু তিনি বজায় রাখতে পারেননি, যা তার বরাবরের অভ্যাস। জাতীয় দলে তার পারফরমেন্স কোনো সময় আমারই ভালো ছিল না। এই একটা ভালো স্টার্ট, তারপরে একটা বাজি শট খেলে আউট হয়ে যায়, তার নিত্যদিনের ঘটনা। লিটন কুমার দাস, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি কিন্তু দলের অটো চয়েস নেই। কেন বলতেছি, যদি নাজমুল শান্ত থাকতো, মানে আমাদের রেগুলার ক্যাপ্টেন থাকতো, তাহলে কিন্তু 3 নম্বরে তিনি ব্যাটিং করতেন। তার মানে কিন্তু আপনি দেখেন লিটন কুমার দাসের দলে কোনো জায়গায় হচ্ছে না। লিটন কুমার দাসের একটা রিভিউ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নেয়নি। যদি তার নিত তখনই কিন্তু লিটন কুমার দাস আউট হয়ে যেত। আপনারা দেখেন সেই জিনিসটি জানার পরও লিটন কুমার দাস সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেনি। তানজিদ হাসান গতকালের ম্যাচের ওপেনার হিসেবে সে দুর্দান্ত খেলেছে, 60 বলে 60 রানের একটা ইনিংস খেলেছে, কিন্তু ওই সময়টাতে তাকে আউট হয়ে যাওয়াটা সবচেয়ে দুর্ভাগ্যজনক আমি বলবো। আপনারা যদি খেয়াল করেন, আলজেরি জোসেফকে দ্বিতীয় স্পেলে আনা হয়েছিল, তার মানে কি তাকে একটু দেখে শুনে খেলা উচিত ছিল। তাকে যদি 1-2টা ওভার যদি একটু সময় করে খেলা হতো, তাহলে তার উইকেটটি বেঁচে যেত এবং বাংলাদেশের একটি লম্বা স্কোর তারা করতে পারত। মেহেদী হাসান মিরাজ আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন। 100+ বল খেলার পরে যেখানে তার স্ট্রাইক রেট হচ্ছে 70, এই ধরনের ব্যাটিং উইকেটে তা কিন্তু আর মানানসই না, কারণ বর্তমানে ক্রিকেট কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনি যদি 1990 বা 2000 সালের শুরুর দিকে ক্রিকেট খেলেন, সেটা কিন্তু আর পসিবল না। 100টি বল খেলার পর আপনার স্ট্রাইক রেট মিনিমাম 90+ বা অ্যাভারেজ বা 100 ছুঁচি বা 120 এরকম থাকতে হবে। তিনি যদি 100+ বল খেলার পরে যদি একটা সেঞ্চুরি করে দিতে পারতেন, তাহলে কিন্তু দলের রানটা এগিয়ে যায়। মেহেদী হাসান মিরাজ 3 লাইভ পাওয়ার পরেও কিন্তু তার এই অবস্থা রয়েছে। আমি বলতে চাই আজকে বাংলাদেশের হারের পিছনে মেহেদী হাসান মিরাজের এই লো স্ট্রাইক রেটটা একটা অন্যতম বড় কারণ। আফিফ হোসেনও ভালো খেলেছেন, স্ট্রাইক রেট ভালো ছিল। যখন বাংলাদেশের 5 উইকেটের পতন ঘটে, তখন মাহমুদুল রিয়াদ এবং জাকির আলীর হাতে দায়িত্ব সঁপে যায়। কিন্তু এখান থেকে যদি 1 উইকেটের পতন ঘটতো, তাহলে কিন্তু আমরা 250 রানও করতে পারতাম না। এর পিছনে দায়ী কারা ছিল? টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি তাদের দায়িত্বটা একটু ভালোভাবে খেলতো, যেমন মেহেদী হাসান মিরাজ যদি একটা 100 করে ফেলতে পারতো, কিংবা তানজিদ হাসান যদি একটা 100-এর রান করতে পারতেন, তাহলে কিন্তু তাদের কাঁধে এত ভারী বোঝা আসতো না। তখন কিন্তু আমাদের রান কিন্তু 330 বা 340 বা 325 এই কাছাকাছি চলে যেতে পারতো। তখন কিন্তু আমাদের জিতাটা একটু সহজ হয়ে যেত, বা আমরা জিততে পারতাম, এই ধরনের একটা সম্ভাবনা ছিল। জাকির আলীর প্রশংসা এখানে না করলে না হয়, বরাবরের মতো জাকির আলী এই ম্যাচে দুর্দান্ত খেলেছে এবং আমাদের ওল্ড হর্স সেও কিন্তু দুর্দান্ত খেলে একটি 50 রান উপহার দিয়েছে। তাদের রানের বদলতে কিন্তু আমরা 294 রান করেছি। তা না হলে কিন্তু এখান থেকে যদি একটা উইকেট যদি পড়ে যেত, তাহলে কিন্তু আমাদের রান 250 রান হয়। এই হলো ওভারঅল বাংলাদেশের ব্যাটিং স্কোর। এখানে মেহেদী হাসান মিরাজের যদি একটু পারফরমেন্স ভালো থাকতো, তাহলে রানটা কিন্তু অটোমেটিক 320 চলে যেত। তো এখন আশা করবো যে ভবিষ্যতের ম্যাচগুলোতে সে একটু ভালো করে খেলবে। বাংলাদেশের ইনিংসে কিন্তু 3টা 50+ পার্টনারশিপ ছিল। লাস্টেরটা একটু লেন্দি ছিল, কিন্তু এর আগের 2টা 50+ পার্টনারশিপকে যদি আমরা 100+এ রূপান্তরিত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের স্কোরটা একটা বিগ স্কোর হতে পারতো। একটা জিনিস উল্লেখযোগ্য, বাংলাদেশের 10 ওভারে বাংলাদেশের লাস্ট 10 ওভারে রান এসেছে 84, প্রথম 5 ওভারে 42 এবং পরের 10 ওভারেও মিরাকেলি 42। এইখানে লাস্টের 5 ওভারে যদি 60 রান চলে আসতো, তাহলেও কিন্তু একটু রানটা বেড়ে যেত। লাস্টের 5 ওভারের মাঝখানে রাদারফোর্ড একটি দুর্দান্ত ওভার করেছেন এবং জাস্টিন গ্রেভস, তার কথা না বললে না হয়, তিনি 46তম ওভারে দিয়েছেন মাত্র 2টি রান। এর বদলতে কিন্তু বাংলাদেশের রানটা 300 কোটা পার করতে পারেনি। এখন আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে একটু তাকাই, তাহলে তারা কেমন ব্যাটিং করেছে এবং কী কারণে আমরা হেরে গেলাম, তার আরেকটু স্পষ্ট হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যাত্রাটা কিন্তু এতটা সহজ ছিল না। প্রথম 10 ওভারে কিন্তু আমরা বাঙালিরা অনেকটা চাপে রেখেছিলাম তাদেরকে। 27 রানের প্রথম উইকেটের পতন ঘটে, তানজিদ হাসান সাকিব প্রথমে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউ করে ফেলে। এর ঠিক পরের ওভারের দ্বিতীয় বলে নাহিদ রানা একটা দুর্দান্ত ডেলিভারি করে দেয় এভিন লুইসের বিরুদ্ধে, সেটাও এলবিডব্লিউ হয়ে যায়। আমাদের দরজা কিন্তু ওপেন হয়ে যায়।
কিন্তু সেই দরজাকে আমরা খোলা রাখতে পেরেছিলাম? সেটা তো আমরা খুলে রাখতে পারিনি, কারণ তখন চলেছে শাই হোপ, যে হচ্ছে দলের আশা, তার নামে হচ্ছে আশা। দ্বিতীয় উইকেটের পতনের পর কেসি কার্টলি এবং শাই হোপের মাঝখানে একটি দুর্দান্ত পার্টনারশিপ হয়। সেই পার্টনারশিপটি 50+ ছিল। রিশাদ হাসানের বলে যখন কেসি কার্টলি আউট হয়ে যায় তখন কিন্তু আমাদের দরজাটা আবার খুলে যায়, সেই দরজাটি তারা আবার বন্ধ করে দেয়। রাদারফোর্ড যখন আসে, রাদারফোর্ডের সাথে শাই হোপের একটি দুর্দান্ত আবার পার্টনারশিপ হয়ে যায়। সেই পার্টনারশিপটিকে বাংলাদেশের আশা একবারে চূড়ান্তভাবে শেষ করে দেয়। শাই হোপ যখন আউট হয়ে যায় তখন দলের আর লাগে 100 রানের কাছাকাছি রান, তখন খেলা মোটামুটি তাদের দখলে চলে গেছে। কিন্তু রাদারফোর্ড যা করেছে তা না বললে না হয়। রাদারফোর্ডের কথা যদি একটু বিশ্লেষণ করে না বলা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রাদারফোর্ড কোন ধরনের বিধ্বংসী ব্যাটিং করেছে। সম্ভবত 43 বা 40তম ওভারে যখন তাসকিন বল করেছিল, তার এক ওভারে 2টি সিক্স মারি দেয়। তখন তার রান হয় 47 বলে 50, এবং পরবর্তী 30 বলে মানে 77 বলে তিনি 100 রানের কোঠায় পৌঁছে যান। তো বুঝতেই পারতেছেন রাদারফোর্ড কোন ধরনের বিধ্বংসী একটি ব্যাটিং করেছে, যার কারণে আমরা ম্যাচে কোনোভাবে ফিরতেই পারিনি। সেই সাথে রাদারফোর্ডকে জাস্টিন গ্রিভস ভালোভাবে সহযোগিতা করে গেছেন, 31 বলে 41 রান করেছেন, তার উপরে কোনো বাড়তি চাপ আসতে দেন নাই, এবং রাদারফোর্ড এবং গ্রিভস মিলে বাংলাদেশের পরাজয়টাকে সুনিশ্চিত করে ফেলে। এখন আজকের ম্যাচটা যদি আমরা সম্পূর্ণভাবে দেখি, তাহলে আমাদের ক্যাপ্টেন যখন বলেছিল যে এই উইকেটটি 280 রানের উইকেট, এই যে মেন্টালিটি যে আমাদের মাথায় ঢুকে গেছে, এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, ক্যাপ্টেন যখন বলেছে তো বলেছে, সে যখন রিড করতে পারে নাই। আপনি যখন মাঠে খেলতে গেছেন তখন তো আপনার বোঝা উচিত যে এটা 280 রানের উইকেট না, এটা 350 রানের উইকেট। তখন আপনাদের অ্যাপ্রোচটা ওইরকমই হওয়া উচিত ছিল। এখন ক্যাপ্টেন তো দীর্ঘ সময় ব্যাটিং করেছে, আমাদের ক্যাপ্টেন মিরাজ তো 1/3 বল উনি নিজেই খেলেছেন, তো ওনার তো অন্তত বোঝা উচিত ছিল যে এটা 280 রানের উইকেট না। তিনি কিভাবে এতটি বল খেলে শুধুমাত্র 73টি রান করলো? তার উচিত ছিল এতটি বল খেলার পরে ইনিংসটিকে 100+ করে নিয়ে যাওয়া, যেহেতু তিনি আরো 3টি লাইফও পেয়েছেন, সাথে এডিশনাল 3টি লাইফও পেয়েছেন। তো সর্বোপরি এতগুলো ভুল যেখানে হয় সেখানে কিছু বলার নেই। আমাদের বাংলাদেশের বলাররা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু একটা ব্যাটিং প্যারাডাইস উইকেট, এখানে বলারদের তেমন কিছু করার সুযোগ নেই। এখানে যে বলারই আসুক না কেন তাদেরকে রান খেতেই হবে। তারপরও আমরা যথেষ্ট সাপোর্টিভ ছিলাম। এরপরও আমাদের বলাররা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে গেছে স্টার্টিংয়ে, কিন্তু আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারিনি। সেটা হচ্ছে মূল কারণ, আমাদের রানই হচ্ছে কম। আমরা যদি রানটা 350-এর কাছাকাছি নিয়ে যেতে পারতাম বা 340-এর কাছাকাছি নিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এত সহজে জয়টা পেতে পারতো না। এটি হচ্ছে মূল কথা। এখন দেখা যাক পরবর্তী ম্যাচটাতে কি হয়। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা।